ডাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। 2024-এ পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল, উৎখাত করলো। বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল, তাদের নেতৃত্বে লড়াই করছিল। এরাই এনসিপি করলো, কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে, সরকারটা কেমন হবে, এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। তারাই ওয়াকারের সাথে নেগোসিয়েট করছে, ঘুটো গড়িছে, সাথে ছিল আসিফ নজরুল। ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করছে, তাই না? দেখেন, সরকারে 3 জন ছাত্র নেতা ঢুকলো, আসিফ, নাহিদ আর মাহফুজ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম। আমি বলছিলাম এই ডায়াপার পরা বুড়া উপদেষ্টাগুলো না নিয়ে আরো ছাত্র নেওয়া উচিত। আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, এর মধ্যে থেকে লিডার তৈরি হবে। তো যাই হোক, ছাত্ররা কেন সরকারে গেল? কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে, তাই না? তারাই ছাত্রদের নেতা, ছাত্র জনতার নেতা। সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত, এই ছিল যুক্তি। তাইলে এখন কি হইল? সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো, তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো। সামনে যে ইলেকশন গুলো হবে সেগুলোতেও গোহারা হারবে। তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে? থাকে না। যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন, তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনূস নিজেই দাবি করেছে, তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনূসের সরকারে থাকার বৈধতা থাকে না। আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা। আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি। প্রফেসর ইউনূসের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই, কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই। যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে, ঠিক কিনা বলেন? এটা খুব ডিস্টার্বিং। কিন্তু ক্ষমতা করাপ্ট করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত, আমরা জানাই। আবার দেখেন, মাহফুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফরমালি প্রফেসর ইউনূসের কাছে বিচারও দিছে। শুনান তো এডিটর সাহেব। We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. And once again to repeat that we have strongly protested against this with the Bangladesh government. মানে সে বুঝতেই পারে নাই, সে যা খুশিতে স্ট্যাটাস দিতে পারে না, স্ট্যাটাস দেয় আর মুছে। বিএনপির সালাউদ্দিন সাহেব তো বলছে, দেখেন মুছে ফেলছে কিনা, দেখেন শোনান। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। তো ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে নাই। প্রফেসর ইউনূসেরও দোষ আছে। আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বইলা মাহফুজের 12টা বাজাইছে। প্রথমত এটা তো সত্য না, মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না। বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না, 2024-এর বিপ্লবে আরো ছিল না। ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার, এটা লেনিন লাগে, এটা কার্ল মার্কস লাগে, এটা হোসিমিন লাগে, এটা মাও সেতুং লাগে। 2024-এ যেই সময় আন্দোলন নিছকটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হইল, তখন জনগণ ড্রাইভিং সিটে। কাউকে বলে দিতে হয় না এই কাজ করো। হারুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না? করেছে তো, জনগণ মানছে? মানে নাই। মাহফুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে, মানে যখন সে বিশেষ সহকারী হইল। আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটাকে? এখন যেখানে যাইতেছে সেখানে আওয়ামী লীগ দাবড়ে নিয়ে দিতেছে। সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে, না বিপ্লবের লাভ হইছে, না সরকারের লাভ হইছে।
মাহফুজ সোয়াসে গেল কয়েকদিন আগে লন্ডনে, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে তারা প্রতিহত করার কথা হলো। ওরা আসছিল কয়জন, 40-50 জন, আমি গুনে দেখছি। মাহফুজের প্রোটেকশনে তো 100 লোক থাকার কথা ছিল। যারা বলবে যে মাহফুজ আসবে, তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, তাদেরকে প্রতিহত করব, বলছে আমরা থাকবো, এরকম বলছে কেউ? তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে? তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে? হাসিনা পলানোর পরে তো হাসিনা পুলিশ পলাইছিল, দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই, পাড়ায় মহল্লায় পাহারা দেয় নাই। সেই জনতা 1 বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল? সরকার কেন দিনে দিনে দুর্বল হইল, জনসমর্থন হারাইল? আমরাও তো 2 হাত তুলে সমর্থন দিচ্ছি। ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে, বিপ্লব রক্ষা পাবে, এই যদি অনুমান হয় তাই তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ। ছাত্রদের মধ্যে মেগালোমেনিয়া জন্ম নিছিল, মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে, আর সব তেজপাতা দাবরানি খায়। আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়, না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করে যে দেখে। মানে একটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব, সেটারও একটা সায়েন্স আছে তো, সেটার একটা হিসাব নিকাশ আছে তো। এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই। কিছু জাউরা কয় এনসিপি নাকি আমার কথা চলে, আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না। কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না, আছে ওদের? নাই। এনসিপি অফিসের সামনে কেন আছে? কারণ ওরা বেকুব, কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই। বিএনপির অফিসের সামনে যান, যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে। দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায়, নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয়। তো টাওয়ারে কেন নিতে হবে? ওইটা বসুন্ধরার বিয়ের টাওয়ার, জানেন? তো বেশি পছন্দ হয়েছে, বেশি মিথ্যা। আমার বুদ্ধিতে চললে ওই বাকশাসের বাকের মজুমদার রাজুতে রঠার রাতে সঙ্গীত গাইতে দিতাম না, কোনোদিন দিতাম না। দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে। ও পলিটিক্সই তো বুঝে না। আবার আব্দুল হান্নান মাসুদ দেখেন, তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাঁদাচ্ছেন না তো, দেখেছেন? এনসিপি আমার ইয়েতে চললে ওরা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম না। 2-1 জন যে যোগাযোগ করে না করে, আমি আমার মতামত জানাই, কখনো সাপোর্ট চাইলে দিই, ভবিষ্যতেও দিব। অ্যান্টি ফ্যাসিস্ট যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, ভবিষ্যতেও করবো। আমার সাথে বিএনপি নেতারও কথা বলে, তো আমার টাইম নাই এখন, অনেক টাইম নাই, ঘন্টার পর ঘন্টা আলাপ করে। গুরুত্বপূর্ণ নেতা, আমি নাম কইতেছি না। তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি? আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির। জামাত আমার কথা শুনলে ওই পিআর সিস্টেম নিয়ে আউকাও করতো নাকি? আমি তো পিআর সিস্টেমের পক্ষে না, বিরুদ্ধে। আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না, আমি রাজনীতি দলের চাকর বাকর না। পলিটিক্স একটা জার্নি, এই রাস্তায় আমি হাঁটবো, আমার রাস্তায় আমি হাঁটবো, যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে, চললে ভালো, না চললে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো আমার এখন অনেকে কইছে আপনি এখন পিআর নিয়ে কেন কথা বলেন না? ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও, যে তোমরা এখন ঠেকাও, আমরা পারবো না। আমিও বিএনপি কই পিআর সিস্টেম পারলে ঠেকান, দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ, পারলে ঠেকান, করেন, আমি কেন করে দেবো? হ্যাঁ, নয়তো আমার গুরু মানেন, করে দিচ্ছি। তো এই ছাত্রদেরকে 5ই আগস্ট থেকে একে আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল 24-এ। ওদের মাথায় আসে নাই চ্যানেল 24টা কার, একে আজাদ কে। চ্যানেল 24 এই যে মঞ্জুর আল মতিন আছে না, ওই কাজ করে। সে বলছে আর নাচতে নাচতে চলে গেছে, মানে উটি থেকে সব মিটিং টিটিং করছে, তারেক রহমানের সাথে মিটিং করছে উটি, দেখেন, দেখেছেন? মানে একে আজাদ আওয়ামী লীগের লোক, ওইটা ওরা জানে না। এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক, ওই যে ইয়ে করছিল না এডিটর সাহেব, দেখেন না? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই,
শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভব তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা জান বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো, তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে। মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে। এই হইতেছে তাদের পলিটিক্যাল উইজডম। যাই হোক, কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের মিছিলের ভিডিও দিয়ে কইতেছে, দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে, তোমাদের ধরবে, এখন তোমাদের ধরবে, পিঠ সামলাও। আওয়ামী লীগ আমাদের ভয় দেখে তো আয়নাঘর, গুম, ক্রসফায়ার, জেল, মামলা, পিটানি, দেশ ছাড়া করা, এইগুলা সিদ্ধ ডিম দেওয়া, রিমান্ড, এইসবের। বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ ফিরে আসবে, ভয় দেখায় আনুগত্য চায় এরা, দুই পক্ষই। হাসিনাও চাইতো, এরাও চাইতো, ওরা একভাবে এরা আর একভাবে। আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না, আপনাকে মানুষ বলে মনে করে না, চাকর বাকর মনে করে। আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না, আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায়। আমরা ভয়কে, বাংলাদেশের জনগণ দেশের মালিক, তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে, করে দেখাইছে 2024-এ। দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না, নিজের ভয়কে সবার উপর চাপাই দেন না। আপনি ভয় পান, নিজে পান, নিজে বলেন নিজে ভয় পাইতেছে। আমরা আত্মরক্ষা করতে পারি, আমরা পাল্টা আঘাতও করতে পারি। আপনাদেরকে আমরা রক্ষা করছি, আপনি করেন নাই। জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনারা তো ভয় কাঁপেন, এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার। 28 অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না, এটা মির্জা আব্বাস বলছে না, দেখেন এডিটর সাহেব। আবার দেখেন টুকু বিএনপির নেতা স্লোগান দিতেছে, ভয় করি না, বুলেট বোমা বলবে। তারপরে কি হইলো এডিটর সাহেব দেখেন। দেখিছে কাপুরিশের মতো কর্মীদের ফেলায়, এইভাবে নেতারা পলায়। ইনকা ভিডিও আছে, হ্যাডম দেখায় না। আপনাদের হ্যাডম মেলা দেখেছে, পাবলিক জানে আপনাদের কত হ্যাডম, পাবলিক জানে। আছে আপনাদের শক্তি, রাজনীতি করতে শেখেন, ন্যারেটিভ বানাইতে শেখেন। এখন দেখি মেলা মানুষ ন্যারেটিভ করে আর কি, আমার কাছে শিখেছে ন্যারেটিভ। রাজনীতি আর দলবাজি এক জিনিস না। এরকম খাইস্টে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন, তাও লজ্জা নাই, উপলব্ধি কোনোটাই নাই। আফসোস, এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে গণ অভ্যুত্থান করছে, বিপ্লব করছে। কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ। ভারতীয় আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি। মানুষ নিজেদের হিস্সা বুঝে নেবে। ওই যে মিছিলগুলা হইতেছে, এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায়, পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাঁচ দিয়ে, সাহেব দেখান। দেখিছেন গার্ড দিচ্ছে ওয়াকারানন্দ প্রভুপাদ আর প্রফেসর ইউনূসের পুলিশ। তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি, আওয়ামী লীগ ফিরে আসবে। এটা দিয়ে ভয় দেখানো হইলো, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইলো। একাধারে আমাদের কইবে মবস্টার আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো, মজাই মজা। আর্মি কি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে, আওয়ামী লীগের মিছিল করতেছে জানে না তারা? আগে তো মাস্ক পরে মিছিল করতো, এখন তো মাস্ক ছাড়া মিছিল করে। 24 ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে, কই থেকে টাকা পায়, কই থেকে ব্যানার ছাপায়, এসব কেমনি কোথায় প্ল্যান হয়। নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায়, কিন্তু হবে না। ওই যে কইলাম না, সর্ষের মধ্যেই ভূত, কে ভূত খাতাবে? করতেছে করুক, কি হবে পরে আসতেছি। এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ারে তো প্রফেসর ইউনূসের সরকার সকাল সন্ধ্যা 2 বার নম করে, জানেন এটা? হ্যাঁ, নম করে। প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে। এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয়, তবে একবার এই প্রণয় ভার্মা এর মধ্যে 2 বার দিচ্ছে। আসিছে কয়দিন, 2 বার দিয়ে দিচ্ছে। আর কেউ কিন্তু 2 বার দেয় নাই বক্তব্য। পাকিস্তানের রাষ্ট্রদূতকে 2010 সাল থেকে আমি খুঁজে দেখেছি, একবারও ডাকে নাই। প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নাই কখনো। মায়ানমারের বক্তব্য শোনার দরকার আছে না আমাদের? কারণ ওদের সাথে তো গ্যাঞ্জাম আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, তাই না? আমাদের শোনার দরকার আছে না? আর প্রফেসর ইউনূসের সরকার তো আছেই, ওয়াকারানন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি। আবার দেখেন, আবার ইলিশ মাছ পাঠাইছে। গতবার এত কিছু হইলো, বললাম পাঠায়েন না। প্রফেসর ইউনূসের কি বাপের জমিদারি বাংলাদেশ, নাকি উপদেষ্টাদের বাপের জমিদারি? অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই। প্রফেসর ইউনূসের সরকারকে গালাগালি করি নাই অনেকদিন, তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে, এখন পেশাব করছে। বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনূস, নিজে মারছে, ছাত্ররাও মারছে, প্রফেসর ইউনূসও মারছে। ভাবিছেন আপনারা রক্ষা পাবেন? মানে প্রফেসর ইউনূসের সরকারকে কইতেছি, আপনারা ভাবিছেন রক্ষা পাবেন? নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে? হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই, কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা।
আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়া আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন। তাই আওয়ামী লীগের মিছিল দেখা মন খারাপ করেন না। হেলিকপ্টারের রশিদ হইরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরা বিপ্লবটাকে একেবারে ছাড়া করছে প্রফেসর ইউনূসের সরকার। হাসিনা যা যা করছে তাই করিচ্ছে। তো কি কামে বসাইছে তাদেরকে সরকারে, মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি এত দূর, আর এরা যা খুশি তাই করতেছে। জানেও না যে জনগণ কি চায়, জানেও না কোনটা করা উচিত, একেবারে যাচ্ছে তাই, প্রত্যেকটা যাচ্ছে তাই। দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে 15,000 কোটি টাকা লস। তো এই বিদ্যুৎ কেনা হচ্ছে আবার, দেখেছেন আবার বেশি বিদ্যুৎ কেনা হবে। চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে, সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে? এখানে তো সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে, তাই না? তো বেশি টাকাটা কে পাইতো? কমিশনটা হাসিনা পাইতো, এখন তো হাসিনা নাই, তো কমিশন কে পাচ্ছে? কেউ পাচ্ছে, প্রফেসর ইউনূসের সরকারের কেউ পাচ্ছে। আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক, তো প্রচুর আয় উপার্জন হয়, কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে। তো এইটা 86 সালের পরে প্রথম মাসুল 1 লাভে 41% বৃদ্ধি করবে। কেন? টাকা কার জন্যে? মানে জমিদারি নাকি আপনাদের? হ্যাঁ, জমিদারি আপনাদের। পাছার চামড়া তুলে দেবো কিন্তু একেবারে। এখন তুলতে পারবো না, এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন, পুলিশ আর্মি যখন থাকবে না পাছার চামড়া তুলে ফেলবো একেবারে। হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া ইস্যু নিয়ে। ইন্ডিয়া ক্রমাগত শত্রুতা করে যেতেছে। আমরা তো আপনাদের কাছে কিছু চাই না, কিছু পারছেন দিতে না পারবেন দিতে, চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করেন। ইলিশ পাঠানো একটা ছোট কাজ, কিন্তু খুবই প্রতীকী বিষয়। না করছি কতবার, ভাবলাম একবার ভুল করিস আর করবে না, কিন্তু আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে না ইন্ডিয়াতে। এইরকম শত্রুতা করে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া, কিন্তু এটা প্রেম যায় না ইন্ডিয়া প্রেম। এই প্রফেসর ইউনূস সরকারের অর্ধেক ইন্ডিয়ার লেসপেন্সার। কারা কারা লেসপেন্সার লিস্টি করে রাখছি, দেখে দিব সবাইকে। এই 1 নম্বর ইন্ডিয়ান লেসপেন্সার যে ওই যে তৌহিদানন্দ প্রভুপাদ, সিসি তৌহিদানন্দ প্রভুপাদ, 2 বার নম করে আসে মোদিকে যায়। তো এক অবিবাহিত মাইয়া কিছুদিন পর পেট বাঁধায়, তো তারপরে গিয়ে অ্যাবর্শন করে ফেলে, আর কানে ধরে বলে আর করবো না। তো তারপরে সালিশ বসিছে একদিন, মুরব্বীরা কইতেছে তোর সমস্যা কি, বারবার বলিস আর করবো না, তো পেট বাঁধাস কে, সমস্যা কি? তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না। তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনূসের সরকার না করতে পারে না, তো ভালোই তো, আমরাও ঠাপাইতে গাছের তুলে দেব। ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে পলাবো তোরা। জাফট এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাঝারি কোন ইন্ডিয়ান লেসপেন্সারকে আর ছাড়া হবে না। এইটা যেন মাথায় থাকে, কারণ বিপ্লব এখনো জিন্দা আছে, এটা সম্পূর্ণ হয় নাই। ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য। ইনকিলাব জিন্দাবাদ।